পেজার বিস্ফোরণের একদিন পর আবারও নজিরবিহীন হামলার শিকার হলো লেবানন। এবার বিস্ফোরণ ঘটেছে ওয়াকিটকিতে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। কোনো বোমা ছোড়া হয়নি, নেই কোনো ক্ষেপণাস্ত্রের ব্যবহার। এরপরও বিভিন্ন স্থানে হাজারের বেশি বিস্ফোরণ। পরপর দুদিন এমনই হামলার শিকার হলো লেবানন। মঙ্গলবার হঠাৎ করেই বিস্ফোরিত হতে থাকে হেজবুল্লাহ সদস্যদের পকেটে থাকা যোগাযোগ যন্ত্র পেজার। এতে প্রাণ যায় বেশ কয়েকজনের, আহত হন অন্তত ৩,০০০। প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, পেজারগুলোর মাইক্রোপ্রসেসরে পরিবর্তন ঘটিয়ে এ হামলা চালায় ইসরায়েল। এ ঘটনার ভয়াবহতা কাটিয়ে উঠতে না উঠতেই বুধবার ফের হামলা। এবার পেজারে নয়, আরেক যোগাযোগ যন্ত্র ওয়াকিটকিতে। রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন প্রান্তে হয় এসব বিস্ফোরণ। বিভিন্ন অঞ্চল থেকে মেলে হতাহতের খবর। বিস্ফোরণ ঘটে দোকানে থাকা যন্ত্রেও, এতে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু স্থাপনাও। এমনকি নিহতদের কয়েকজনের জানাজার জমায়েতেও হয় বিস্ফোরণ। এমন সংকটে পাশে দাঁড়িয়েছে মুসলিম দেশগুলো। আহতদের চিকিৎসা সহায়তা পাঠাতে শুরু করেছে ইরাক, ইরান, জর্ডান ও মিশর। হামলার জন্য ইসরায়েলকে দুষছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি জায়নবাদী রাষ্ট্রটি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। লেবাননে হেজবুল্লাহর যোগাযোগের কাজে ব্যবহৃত যন্ত্র পেজার ব্যবহার করে লাগাতার বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল। আর সে কারণে যোগাযোগের পুরনো এই যন্ত্রটি আবার নতুন করে এসেছে আলোচনায়। কিভাবে হিজবুল্লাহর ব্যবহৃত পুরনো এই যন্ত্র ব্যবহার করে সম্ভব হলো এত বড় হামলা চালানো, তাই নিয়েই কৌতূহল এখন বিশ্বজুড়ে। প্রাণঘাতী বুলেট, বোমা আর ক্ষেপণাস্ত্রের পর সমর কৌশলে আলোচিত নতুন নাম পেজার, যা মূলত ছোট ও সহজে বহনযোগ্য একটি ইলেকট্রনিক ডিভাইস। সংক্ষিপ্ত বার্তা বা সতর্কতা পাঠাতে ব্যবহার করা হয় এই যন্ত্র। দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং নেটওয়ার্ক ছাড়াই যোগাযোগের নির্ভরযোগ্য মাধ্যম এটি। নিজেদের অবস্থান আড়াল করতে মোবাইল ফোনের বদলে দীর্ঘদিন ধরে এটি ব্যবহার করে আসছে হিজবুল্লাহ সদস্যরা। গেল মঙ্গলবার এই ডিভাইস ব্যবহার করেই লেবাননের বিভিন্ন অঞ্চলে ঘটানো হয় বিস্ফোরণ। নিরাপদ একটি যন্ত্রের মাধ্যমে এমন নৃশংস হামলার ঘটনায় বিস্মিত ও হতবাক গবেষকরা। হেজবুল্লাহ যোদ্ধারা তাদের নিরাপত্তা নিয়ে খুব সতর্ক। যোগাযোগের জন্য ব্যবহার করে পেজার। তবে তারা চিন্তাও করেনি ইসরায়েলিরা তাদের চেয়েও চতুর। খুব বুদ্ধিমত্তার সাথে এই হামলা চালানো হয়েছে। বিশ্ব গণমাধ্যমের খবর বলছে, তাইওয়ানে উৎপাদিত হওয়া পেজারের ভেতর একটি বিশেষ চিপ ঢুকিয়ে দেয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। আর সেই চিপেই লুকিয়ে রাখা হয় বিস্ফোরক উপাদান। 17 সেপ্টেম্বর বিস্ফোরণের কয়েক মাস আগে থেকেই এটি গোপনে করে আসছে ইসরায়েল। মোর্শেদ শোভন, চ্যানেল 24। পাচারের টাকায় বিদেশে বাড়ি বিলাসে মেতেছিলেন শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। কয়েকটি দেশে কিনেছেন অন্তত 423টি বাড়ি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে তথ্য। দ্য মিনিস্টার্স মিলিয়নস শীর্ষক প্রতিবেদনে বলা হয়, শুধু যুক্তরাজ্যেই তার বাড়ির সংখ্যা 360। সব মিলিয়ে বিদেশে তার সম্পদের পরিমাণ 8,000 কোটি টাকার বেশি। যুক্তরাজ্যের শীর্ষ গৃহ নির্মাতা প্রতিষ্ঠান বার্কলি গ্রুপ, যাদের বানানো ঝাঁ চকচকে বাড়িগুলো কেনার সক্ষমতা অনেক মার্কিনী কিংবা ব্রিটিশদেরও নেই। সেই বার্কলি গ্রুপের বাড়িগুলোর নিয়মিত খদ্দের একজন বাংলাদেশি। গোটা ব্রিটেনে একটি নয়, দুটি নয়, রীতিমতো 360টি বিলাসবহুল বাড়ির মালিক তিনি, যা কিনতে তার খরচ হয়েছে 3,824 কোটি টাকার বেশি। তিনি বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
My father was very close with Prime Minister, actually. I'm also. She's my boss. দ্য মিনিস্টার্স মিলিয়নস শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয় যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্রের ম্যানহাটন, নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে রয়েছে তার 9টি ফ্ল্যাট। এছাড়াও দুবাইয়ে 2020 সালের মধ্যে তিনি মালিক হন অন্তত 54টি সম্পদের, যা গড়তে নিয়ম বহির্ভূতভাবে নামে বেনামে প্রতিষ্ঠান খুলে করেছেন অর্থ পাচার। How many properties you have in London? I have a business here. I have a good portfolio. And I also have a portfolio in Dubai. যুক্তরাজ্যে সাইফুজ্জামানের সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ। তিনি সাবেক এই ভূমিমন্ত্রীর লন্ডনের আইনজীবী। ছদ্ম পরিচয়ে সাইফুজ্জামানের 1.5 কোটি টাকার বাড়িতে যান আল জাজিরার অনুসন্ধানী দল আই ইউনিট। সেখানে তিনি নিজেই ঘুরিয়ে দেখান তার বিলাসবহুল জীবনযাপন। উট পাখি ও কুমিরের চামড়া দিয়ে তৈরি বিশেষ জুতা ছাড়া অন্য কিছু পায়ে দেন না সাবেক এই মন্ত্রী, যার এক এক জোড়ার দাম 3000 পাউন্ডের বেশি। স্যুট কিনতেও খরচ করেন 2 থেকে 3000 পাউন্ড। দেখান গ্যারেজের কোনায় পড়ে থাকা অভিজাত রোলস রয়েলসও। But I also bought a villa with private lagoon and everything. It's very nice. 5 আগস্ট দেশ ছেড়ে পালান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার কিছুদিন আগেই দেশ ছাড়েন সাইফুজ্জামানও। বর্তমানে দেশে তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ সরকার। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। বন্যা কবলিত ভারতের পশ্চিমবঙ্গের 10 জেলার বিস্তীর্ণ এলাকা। এতে পানিবন্দী জীবনযাপন করছেন লাখ লাখ মানুষ। বিপদসীমার ওপর দিয়ে বইছে এসব জেলার বেশ কিছু নদীর পানি। বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দুষছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরে ঘনীভূত নিম্নচাপ ও টানা বৃষ্টিতে গেল সোমবার খুলে দেয়া হয় ঝাড়খণ্ডের দামোদর ভ্যালি কর্পোরেশনের বাঁধ। হুহু করে বানের পানি ঢুকতে থাকে হাওড়া, হুগলি, বীরভূম, বর্ধমান, বিহার সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে। এরই মধ্যে প্লাবিত হয়েছে রাজ্যের অন্তত 10 জেলা। পানির নিচে চলে গেছে এসব জেলার বহু ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট। দুর্গতদের উদ্ধার করে ত্রাণ শিবিরে আনার চেষ্টা চলছে। ভারী বর্ষণে উড়িষ্যায় সুবর্ণরেখা ও জলকা নদীর পানি বিপদ সীমা অতিক্রম করেছে। বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। প্রতিবেশী রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও নেপালে একটানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বিহারেও। আবার উত্তাল হয়ে উঠেছে সেখানকার নদীগুলো। বিরাট সমস্যা। এই তো সমস্ত ধান জমি সব পোতা হয়েছিল, এই ধারেতে এই অবস্থা। সব জায়গাতে একই অবস্থা, পারাপার বন্ধ। পারাপার টোটালি বন্ধ হয়ে গেছে। প্রশাসন থেকে ওখানে নয়েন্ডি করে দিয়ে গেছে। এত জলেতে মানুষজন কি করে বেরাবে? গাড়ি ঘোড়া সব বন্ধ। সামনে মায়ের মন্দির, রাজ্য সরকার মন্দির, সব একদম যাতায়াত সব বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের এই বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় ও ঝাড়খণ্ড রাজ্য সরকারকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দামোদর প্রকল্পকে বাঁচাতে বাংলাকে ডোবানো হয়েছে। এই অভিযোগকে ভিত্তিহীন বলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পাল্টা বন্যা মোকাবেলায় রাজ্যের আগাম প্রস্তুতি না থাকার সমালোচনা করেন তিনি। এদিকে টানা বৃষ্টিতে নাকাল ভারতের উত্তরপ্রদেশও। বিপদসীমার উপরে বইছে রাজ্যের বেশিরভাগ নদীর পানি। মৃত্যু হয়েছে কয়েকজনের। বানের তোড়ে ভেসে গেছেন অনেকে। অন্তত 15টি এলাকা থেকে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। মিলা খন্দকার, চ্যানেল 24। দেখছিলাম ভারতের পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতির খবর। এবার জানব ইউরোপের কি খবর। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইউরোপ। পূর্ব ও মধ্য ইউরোপে সপ্তাহ জুড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 20 লাখ মানুষ। এখন পর্যন্ত প্রাণ গেছে 23 জনের। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। কয়েকটি অঞ্চলে পানি কমায় দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। বিপরীতে কয়েকটি অঞ্চলে বেড়ে চলেছে পানির উচ্চতা। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ইউরোপের কয়েক দেশ। বন্যায় ক্ষতিগ্রস্ত পূর্ব ও মধ্য ইউরোপের অন্তত 20 লাখ মানুষ। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানিও। বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত চেক পোলিশ সীমান্ত। বিদ্যুৎ বিচ্ছিন্ন অঞ্চলটির হাজারো মানুষ। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচলও। চেক প্রজাতন্ত্রে দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা ও ত্রাণ সরবরাহে হেলিকপ্টার দিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। বন্যায় বিপর্যস্ত পোল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চল।
প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়েছে অঞ্চলটি। বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। এমন পরিস্থিতিতে ঘটেছে লুটপাটের ঘটনাও। অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করেছে পুলিশ সরকার। বন্যার্তদের সহায়তায় ২৬ কোটি ইউরো তহবিল ঘোষণা করা হয়েছে। বন্যা মোকাবিলায় হিমশিম অবস্থা হাঙ্গেরির। দানিউব নদীর পানি ঠেকাতে কয়েকটি শহরে নির্মাণ করা হয়েছে অস্থায়ী বাঁধ। বানের পানি ঠেকাতে রাজধানী বুদাপেস্টে নেওয়া হয়েছে বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থা। বালির বস্তা বসিয়ে সংকট মোকাবিলায় কাজ করছেন স্বেচ্ছাসেবীরাও। স্লোভাকিয়াতে বেড়েছে বেশ কিছু নদীর পানি। বন্যায় দেশটিতে প্রায় ২ কোটি ইউরো সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে অস্ট্রিয়াতে। পানি কমতে শুরু করায় দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। ঘরবাড়িতে ফেরার চেষ্টা করছেন বাসিন্দারা। মাসুম রাব্বি, চ্যানেল 24। ট্রাম্পের নির্বাচনী শিবিরে নতুন শোরগোল। এবার প্রচারণার নথি ফাঁস হলো রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। দাবি উঠেছে হ্যাক করা এসব তথ্য পাচার করা হয় প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে। গোয়েন্দা সংস্থা এফবিআই বলছে মেইলের মাধ্যমে এসব তথ্য পাচারের সাথে যুক্ত ছিল ইরানের কতিপয় হ্যাকার। জিম্বাবুয়েতে দেখা দিয়েছে ভয়াবহ রকমের খরা। তাই খাদ্য সংকট কাটাতে ২০০ হাতির মাংসকে খাদ্য হিসেবে জনগণকে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সরকার। তবে এই সিদ্ধান্তকে প্রাণী অধিকার সংরক্ষণবাদীরা নিষ্ঠুর, অদূরদর্শী এবং অকার্যকর হিসেবে মন্তব্য করেছেন। যতদূর চোখ যায় শুধু ধুধু বালুচর, কোথাও এক ফোঁটা পানি নেই। এমন ভয়াবহ খরা চলছে আফ্রিকার দক্ষিণাঞ্চলে, যাতে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। মানুষেরই খাদ্যের জোগান নেই, পশুদের কি হবে? এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে নামিবিয়াতে গেল মাসে হত্যা করা হয়েছে ৮৩টি হাতি। প্রতিবেশী দেশ জিম্বাবুয়েতে অনাহারে মারা গেছে ১৬০টির বেশি হাতি। তাই নামিবিয়ার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে তারা। দেশটির পরিবেশ মন্ত্রী জানান, প্রয়োজনের তুলনায় অনেক বেশি হাতি রয়েছে। এর মাংস শুকিয়ে প্যাকেটজাত করে সবার মাঝে বিলি করা হবে। জিম্বাবুয়ে পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ অথরিটি জানায় ২০০ হাতি হত্যা করবেন তারা। এল নিনো বা সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়ায় ৪ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখোমুখি আফ্রিকার এই অঞ্চল। তীব্র খাবার সংকটে আছেন ৬ কোটি ৮০ লাখ মানুষ। আফ্রিকার দক্ষিণাঞ্চলের ৫ দেশ জিম্বাবুয়ে, জাম্বিয়া, বতসোয়ানা, অ্যাঙ্গোলা ও নামিবিয়ার বনাঞ্চলে বাস করে প্রায় ২ লাখেরও বেশি হাতি। ইফশিতা জামান, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে এই ছিল আজকের আয়োজন। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সকলকে।